হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা কাম টেস্ট পেপার থেকে আমরা ইংলিশের মডেল কোশ্চেন পেপারের আনসার নিয়ে আলোচনা করি। আজ আমরা মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক কি আছে সেই পেপারে। দেখো, এই বইটির ভেতরে মডেল কোশ্চেন পেপার 6, এখানে কি থেকে সিন দেওয়া হয়েছে দেখি। 1 নম্বরে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটা পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিউপিল। তাহলে বুঝতে পারছো এটা তোমাদের বইয়ে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। এই সিনটা পাসিং অ্যাওয়ে অফ বাপু তোমাদের টেক্সট বইয়ে আছে, তাই প্যাসেজটা আর পড়ছি না। এবার চলো তার প্রশ্নগুলো দেখি এবং উত্তরগুলো বুঝি। দেখো, এটা রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটা বেছে নাও এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করার জন্য। এটা কি বলেছে, রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি রেফার্স টু। ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাস মানে মসৃণ এবং অমসৃণ ইতিহাস বলতে কি কোন জিনিসের কথা বোঝানো হয়েছে? দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন, দ্য রেভলিউশনারি অ্যাক্টিভিটিস বৈপ্লবিক কাজকর্ম, নন ভায়োলেন্ট নন কোঅপারেশন মুভমেন্ট, নন ভায়োলেন্ট মানে অহিংসা, নন কোঅপারেশন মানে হচ্ছে অসহযোগ আন্দোলন, তার কথা বলা হয়েছে নাকি ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দ্য স্ট্রাগল বিফোর 1948 মানে 1948 সালের আগে পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এর কথা বলা হয়েছে। স্বাধীনতা আন্দোলন এবং লড়াইয়ের কথা বলা হয়েছে, এটাই বলা হয়েছে। তাহলে 1947 সালে যেহেতু ভারত স্বাধীন হয়েছে, তাই বলছে 1948 সালে গান্ধীজি মারা গিয়েছিলেন, তার আগে ভারতবর্ষের স্বাধীনতা, ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষের স্বাধীনতা, অ্যান্ড দ্য স্ট্রাগল মানে লড়াই বিফোর 1948 1948 সালের আগে। তাহলে রাফ অ্যান্ড স্মুথ হিস্ট্রি, রাফ মানে অমসৃণ যে বৈপ্লবিক পথ পেরিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, আর স্মুথ মানে মসৃণ ওই যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে সেটার দ্বারা মসৃণ, সেটাকেই মসৃণ বলা হয়েছে। তাই নাম্বার 4 হয়ে যাবে রাইট আনসার। এবার দেখো বিয়েরটা কি বলেছে, গান্ধীজি টার্ন দ্য drudgery of walking into a commonplace experience, pleasant experience, pitiful experience or pathetic experience। বলছে গান্ধীজি হাঁটাকে কিসে পরিণত করেছিল, একটা সাধারণ কমনপ্লেস এক্সপিরিয়েন্স সাধারণ অভিজ্ঞতা, প্লেজেন্ট এক্সপিরিয়েন্স মানে আনন্দদায়ক অভিজ্ঞতা, পিটিফুল এক্সপিরিয়েন্স মানে দুঃখজনক অভিজ্ঞতা, নাকি প্যাথেটিক বেদনাদায়ক অভিজ্ঞতা। তাহলে হাঁটাকে তিনি কি একটা আনন্দময় অভিজ্ঞতায় করে তুলেছিলেন, তাই এখানে উত্তর হয়ে যাবে প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। তাহলে বিয়েরটা রাইট আনসার হবে অপশান 2। সিয়ের দাগেরটা কি বলেছে দেখো, ফর দ্য গ্রিভিং পিপল ওয়াকিং উইথ বাপু ওয়াজ অফ নো ভ্যালু, স্পেশাল ভ্যালু, লিটিল ভ্যালু অর ইনকনসিকুয়েন্সিয়াল ভ্যালু। বলছে ফর দ্য গ্রিভিং পিপল, গ্রিভিং পিপল মানে শোকার্ত লোকজন, শোকার্ত লোকজনের জন্য ওয়াকিং উইথ বাপু ওয়াজ অফ মানে বাপুর সঙ্গে হাঁটাটা ছিল, তা বাপুর সঙ্গে হাঁটাটা কি ছিল, নো ভ্যালু কোনো মূল্য ছিল না। দুয়েরটা কি বলছে, স্পেশাল ভ্যালু মানে বিশেষ মূল্য ছিল, লিটিল ভ্যালু অল্প মূল্য ছিল, আর চারেরটা হচ্ছে ইনকনসিকুয়েন্সিয়াল ভ্যালু মানে অপ্রাসঙ্গিক, ইনকনসিকুয়েন্সিয়াল মানে অপ্রাসঙ্গিক। তাহলে বাপুর সঙ্গে হাঁটা এই শোকার্ত মানুষদের কাছে কি ছিল, তার একটা স্পেশাল বিশেষ একটা মূল্য ছিল, তাই তো? তাই এখানে এটার উত্তর হবে স্পেশাল ভ্যালু। সিয়েরটা হবে অপশান 2। তারপরে দেখো ডিয়েরটা, কমন প্লেস রেফার্স টু। কমন প্লেস বলতে কি বোঝাচ্ছে, এক্সট্রা অর্ডিনারি থিং। কমন প্লেস বলতে কি এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ জিনিসকে বোঝাচ্ছে, আনইম্পর্টেন্ট থিং মানে গুরুত্বহীন জিনিসকে বোঝাচ্ছে, অর্ডিনারি থিং মানে সাধারণ জিনিসকে বোঝাচ্ছে, আর সিরিয়াস ম্যাটার্স মানে গুরুগম্ভীর বিষয়কে বোঝাচ্ছে। কমন প্লেস মানে তোমরা জানো কমন প্লেসের অর্থই হচ্ছে সাধারণ, তাই এখানে হবে অর্ডিনারি থিং। অপশান
3, ডি এরটা অপশান 3 হয়ে যাবে রাইট আনসার। ইয়েরটা দেখো, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। টু ওয়াক মানে হাঁটা হলো টু মেক স্লো প্রোগ্রেস, মানে ধীরে ধীরে উন্নতি করা। হাঁটার অর্থ হচ্ছে ধীরে ধীরে উন্নতি করা। স্লো প্রোগ্রেস অ্যাকচুয়ালি রেফার্স টু, স্লো প্রোগ্রেস বলতে কি বোঝাচ্ছে? অ্যাডভান্সমেন্ট টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ কালেকটিভ প্রসপারিটি। তার মানে বলছে অ্যাডভান্সমেন্ট মানে উন্নতি, টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, আলাদা আলাদাভাবে, অ্যাজ ওয়েল অ্যাজ কালেকটিভ প্রসপারিটি মানে সবার একসঙ্গে, মানে ব্যক্তি বিশেষের এক একজনের উন্নতি, তার সঙ্গে সকলের উন্নতি। স্লো প্রোগ্রেস বলতে এটা বোঝাচ্ছে, নাকি কি বলছে? দ্য কভারিং আপ অফ এ লং ডিস্টেন্স, একটা অনেক দূরত্ব অতিক্রম করা। স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট বলছে আধ্যাত্মিক এনলাইটমেন্ট মানে হচ্ছে আধ্যাত্মিক কোনো কিছু পাওয়া, আত্মার দিক থেকে জ্ঞান লাভ করা। মার্চ অ্যালং দ্য পথ অফ ম্যাচিউরিটি মানে পরিণতির পথে এগিয়ে যাওয়া। তাহলে এখানে স্লো প্রোগ্রেস মানে তাহলে কোনটা হবে? অপশান 1 হয়ে যাবে রাইট আনসার। অ্যাডভান্সমেন্ট টুয়ার্ডস ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ কালেকটিভ প্রসপারিটি মানে ব্যক্তি উন্নতি, সে ব্যক্তি বিশেষের সাথে সাথে সকলের একত্রে উন্নতি, সেটাকেই বলেছেন লেখক এখানে স্লো প্রোগ্রেস। বিয়েরটা কি বলেছে এবার? বিয়ের দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে নিচের সেন্টেন্সগুলো পূর্ণ করো। দেখো একটা কি বলছে? ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ, ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাস ছিল বোথ। কেমন ছিল ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাস? তাহলে আমরা দেখেছি ইন্ডিয়ার হিস্ট্রি সম্পর্কে কি বলা হয়েছে। বাপু দেখো, উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। তাহলে ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি কেমন ছিল? রাফ অ্যান্ড স্মুথ, মসৃণ এবং অমসৃণ। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ রাফ অ্যান্ড স্মুথ। এটাই হচ্ছে উত্তর, শুধুমাত্র এটুকুই লেখা হবে। দেখো এরকমভাবে লিখবে, শুধুমাত্র রাফ অ্যান্ড স্মুথ এটা লিখলেই হবে। আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয়টা কি বলেছে? গান্ধীজি হ্যাড লেড দ্য পিপল অফ ইন্ডিয়া। গান্ধীজি হ্যাড লেড মানে নেতৃত্ব দিয়েছিলেন, দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতবর্ষের লোককে নেতৃত্ব দিয়েছিলেন। কিসে ভারতবর্ষের লোককে তিনি নেতৃত্ব দিয়েছিলেন? দেখো এখানেই আমরা পাবো কি বলেছে, এই যে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস, সেই মানুষ যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, ওভার মেনি ডিফিকাল্ট পথস মানে অনেক কঠিন রাস্তায়। ওভার লেডের পর থেকে তাহলে লিখতে হবে আস ওভার মেনি ডিফিকাল্ট পথস। তাহলে এখানে আশের জায়গায় দ্য পিপল অফ ইন্ডিয়া দেওয়া আছে, তাই আমরা আর আসটা ব্যবহার করব না। কিসে নেতৃত্ব দিয়েছেন শুধুমাত্র সেটুকু লিখলেই হবে, শুধুমাত্র লিখতে হবে ওভার মেনি ডিফিকাল্ট পাস। তাহলে 2-এর আনসার হয়ে যাবে এরকম, ওভার মেনি ডিফিকাল্ট পাস। আচ্ছা, 3-এর দাগে কি বলেছে দেখো, বলেছে বাই স্লো ওয়াকিং ওয়ান ক্যান ওয়াচ। বাই স্লো ওয়াকিং মানে ধীরে ধীরে হাঁটায়, ওয়ান ক্যান ওয়াচ একজন দেখতে পারে, ক্যান ওয়াচ একজন কি দেখতে পারে। দেখো এখানে লেখা আছে একজন কি দেখতে পারে, ক্লোজলি অ্যান্ড ক্লোজলি লুক, ইট ইজ টু থিঙ্ক with and closely look at all that is around you from small insects to the horizon in the distance। একজন তাহলে কি দেখতে পারে? তার চারপাশের সব কিছু, ছোট পতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত পর্যন্ত, হরাইজন। তাহলে সেটাকে একটু নিজের মতো করে লিখেছি। কি লিখেছি? 3-এরটা এভরিথিং অ্যারাউন্ড হিম। তাহলে ওখানে প্রশ্নটা ছিল ওয়ান ক্যান বাই স্লো ওয়াকিং ওয়ান ক্যান ওয়াচ, একজন দেখতে পারে, কি দেখতে পারে? তাহলে এভরিথিং সব কিছু, অ্যারাউন্ড হিম তার চারপাশের সব কিছু সে দেখতে পারে। সিয়ের দাগে কি করতে বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সিয়ের 1-এর প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াট ডাজ ওয়ান অবজার্ভ হোয়াইল ওয়াকিং মানে হোয়াট ডাজ ওয়ান অবজার্ভ মানে লক্ষ্য করা, হোয়াইল ওয়াকিং যখন হাঁটে একজন কি লক্ষ্য করে। তাহলে সে কি লক্ষ্য করে? আমরা এই শুনলাম যে সে তার চারপাশের সব কিছু, ছোট পতঙ্গ থেকে সব কিছু। তাহলে হোয়াইল, ও এরপরে লিখতে হবে ওয়াকিং, হোয়াইল ওয়াকিং যখন
হাঁটার সময়, হোয়াইল ওয়াকিং মানে হাঁটার সময়, ওয়ান অবজার্ভস, দেখো এখানে ডাজ, প্রশ্নটা কি আছে, হোয়াট ডাজ ওয়ান অবজার্ভ, তাহলে এখানে ওয়ানটা সাবজেক্ট, তাই ওয়ানটা লিখে আমি যেহেতু ডাজ আছে, ভার্ব কে আছে অবজার্ভ, তার সঙ্গে এস যোগ করে দিয়েছি, অবজার্ভস। আর হোয়াইল ওয়াকিংটা আমি আগে লিখেছি হাঁটার সময়, হোয়াইল ওয়াকিং ওয়ান অবজার্ভস, কি দেখে এবার কি লক্ষ্য করে, অল দ্যাট ইজ অ্যারাউন্ড হিম, সব কিছু যেটা তার চারপাশে, এই যে অ্যারাউন্ড হিম লিখেছি, তার চারপাশে, ফ্রম স্মল ইনসেক্টস, ছোট পতঙ্গ থেকে শুরু করে টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, এটা বই থেকেই আমি এখানটা লিখেছি। এইভাবে উত্তরগুলো তোমরা নিজেরা তৈরি করতে পারো। পরের প্রশ্ন দেখো কি আছে, হোয়াই হ্যাড দ্য ইন্ডিয়ান্স প্রেফার্ড ওয়াকিং টু ভেহিকেলস, হোয়াই মানে কি, কেন, হ্যাড দ্য ইন্ডিয়ান্স ভারতীয়রা কেন, প্রেফার্ড পছন্দ করেছিল, ওয়াকিং হাঁটাকে কেন বেছে নিয়েছিল, টু ভেহিকেলস, ভেহিকেলস মানে যানবাহন, যানবাহনের তুলনায় হাঁটাকে কেন তারা প্রেফার করেছিল বা বেশি বেছে নিয়েছিল, পছন্দ করেছিল, তাহলে কি হবে, দেখো উত্তরটা, দ্য ইন্ডিয়ান্স হ্যাড প্রেফার্ড, এখানে দেখো এখানেই আছে, কেন, ইট রিকোয়ার্ড নো ভেহিকেলস এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং, হিজ নাথিং বাট হিজ এনার্জি, মানে তার শরীর ছাড়া আর কোনো যানবাহনের দরকার পড়ে না, আর এনার্জি ছাড়া আর কোনো তাকে পয়সা খরচ করতে হয় না, কোনো দাম দিতে হয় না, সেটাই তাহলে যেহেতু দ্য ইন্ডিয়ান্স যেমন আছে, দেখো হোয়াই হ্যাড দ্য ইন্ডিয়ান্স আছে প্রশ্নটা, আমি তাহলে সাবজেক্টটা আগে লিখবো, সাবজেক্টকে দ্য ইন্ডিয়ান্স হ্যাড প্রেফার্ড, হোয়াইটা তো আমি লিখবো না, হোয়াই দিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছিল, তাহলে দ্য ইন্ডিয়ান্স হ্যাড প্রেফার্ড ওয়াকিং টু ভেহিকেলস বিকজ, বলে বলবো কারণ বলে এবার উত্তরটা, যে এই কারণে হাঁটাকে তারা বেছে নিয়েছিল, ঠিক সেভাবে লিখছি। তাহলে দেখো দ্য ইন্ডিয়ান্স হ্যাড প্রেফার্ড ওয়াকিং টু ভেহিকেলস বিকজ, কেন, তারপরে আমি ওই ইট রিকোয়ার্ড থেকে লিখতে শুরু করেছি, কি ইট রিকোয়ার্ড অনলি ওয়ান্স ওন বডি, এটার জন্য কি দরকার হয়, শুধুমাত্র একজনের নিজের শরীর, ওয়ান্স ওন বডি মানে একজনের নিজের শরীর দরকার হয়, অ্যান্ড কস্ট হিম নাথিং, আর তাকে কোনো দাম দিতে হয় না, বাট হিজ এনার্জি, তার এনার্জি ছাড়া আর কোনোটাকে দাম দিতে হয় না, তাই ভারতীয়রা হাঁটাকে বেছে নিয়েছিলেন। এভাবে তোমরা উত্তর গুছিয়ে লিখতে পারো। এবার দ্বিতীয়টা মানে 2 নম্বরটা দেখো কি বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, কবিতাটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এটা তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের টেক্সট বইয়ের পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি, এই পোয়েম থেকে নেওয়া হয়েছে, তাই তো। কবিতাটা দেখো তোমার টেক্সট বইয়ের কবিতা। এবার প্রশ্নগুলো পড়ছি, দেখো এরটা কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পূরণ করার জন্য সঠিক মানে অপশানটা বেছে নাও। এরটা দেখো, ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট, ডু নট ব্লিঙ্ক অ্যান আই চোখের পলক ফেলেও দেখো না, এটার দ্বারা কি বোঝানো হচ্ছে, ম্যান হ্যাজ নো আইলিডস, মানুষের কোনো আইলিডস মানে চোখের ওই চোখের পাতা নেই, ম্যান ক্লোজেস হিজ আইস হোয়েন হি সিজ অ্যান ওক ট্রি, মানুষ তার চোখ বুজিয়ে দেয় হোয়েন যখন হি সিজ অ্যান ওক ট্রি, যখন সে একটা ওক গাছ দেখে তখন সে তার চোখ বুজিয়ে নেয়। আর 3 নম্বর বলেছে ম্যান ইজ ইনডিফারেন্ট হোয়েন ওক ট্রিজ আর কাট ডাউন, মানুষ হয় ইনডিফারেন্ট মানে কি উদাসীন, সে উদাসীন থাকে, তার কিছুই যায় আসে না, যখন হোয়েন ওক ট্রিজ আর কাট ডাউন মানে যখন ওক গাছকে কাটা হয় তখন মানুষ ইনডিফারেন্ট উদাসীন থাকে। 4টা ম্যান হ্যাজ নেভার সিন অ্যান ওক ট্রি বিং কাট ডাউন, মানুষ কখনো ওক গাছকে কাটা হতেই দেখেনি। এই 4টের মধ্যে তাহলে কোনটা হবে, যখন ওক গাছেরা বলছে যে তোমরা চোখের পলক ফেলেও দেখো না, তাহলে কোনটা হবে, 3এরটা ম্যান ইজ ইনডিফারেন্ট, মানুষ উদাসীন যখন ওক গাছ কাটা হচ্ছে, 3এর উত্তরটা হয়ে যাবে সঠিক। এরটা হবে রাইট আনসার হবে অপশান 3। বিয়েরটা দেখো, দ্য ওল্ড ওম্যান সেড দ্যাট সি হ্যাড কেপ্ট ইন হার লিটল ব্যাগ দ্য স্পিকার্স, ওই ওল্ড ওম্যান বলল যে সে তার ব্যাগের মধ্যে, তার ছোট ব্যাগের মধ্যে বক্তার স্পিকারের কি রেখেছে, সিক্রেট, ফিউচার, বার্থ আর ডেথ, তোমরা কবিতা থেকেই পেয়েছো এটা, তাই তো। সে কি বলেছে, সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তাহলে এখানে বক্তার কি রাখা আছে তার ব্যাগের মধ্যে, সিক্রেট।
তারপরে শিয়ারটা দেখো, অ্যাজ দ্য ওম্যান বিগ্যান টু ক্যাকল দ্য পোয়েট বিগ্যান টু, যেই ওম্যানটা ক্যাকল মানে খলখল করে হেসে উঠলো, দ্য পোয়েট বিগ্যান টু, তখন কবি কী করলো, সাউট, সিং, কোয়েক অর সুয়েট, চিৎকার করলো, গান করলো, কেঁপে উঠলো, সুয়েট মানে ঘাম দিচ্ছিল তার। তাহলে এখানে দেখো এই যে দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, তাই তো, তিনি তাহলে যখন সে ক্যাকল করলো মানে খলখলিয়ে হেসে উঠলো, আই বিগ্যান টু কোয়েক, আর আই মানে স্পিকার বা পোয়েট, তাহলে এই উত্তরটা কি হয়ে যাবে, কোয়েক। তাহলে সিএরটা হয়ে যাবে অপশান 3। এবার ডিএরটা দেখো, দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ, ওক গাছেরা চায় কবি কে কী করবে, কবি কী করবে, প্রমিস, প্রেয়ার, উইশ অর কন্ট্রাক্ট, তারা কি চায় যে কবি একটা প্রতিজ্ঞা করবে, প্রমিস। তাহলে ডিএরটা হয়ে যাবে অপশান 1। বিয়ের দাগে এবার কি বলেছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করো। কজ এফেক্ট দেখো, এফেক্টে কি বলেছে, কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। বলেছে দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওকুড, ক্রেপ্ট মানে চুপিসারে প্রবেশ করেছিল, কবি চুপিসারে ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিল, কারণটা কি, কেন সে চুপিসারে ওক গাছের জঙ্গলে তিনি প্রবেশ করেছিলেন, তাহলে কজে কি হবে, হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, তিনি তাহলে একটা স্ট্যাগ বা একটা মেল ডিয়ার মানে পুরুষ হরিণের খোঁজ করছিলেন, তাই তিনি চুপিসারে ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন, এইটুকু হবে কজ। কেননা এখানে কবিতায় দেখো দেওয়া আছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা হরিণের খোঁজ করছিলাম, তাহলে তিনি হরিণকে খুঁজছিলেন, ছেলে পুরুষ হরিণ, তাই তিনি ওকুডে ক্রেপ্ট মানে চুপিসারে প্রবেশ করেছিলেন। তারপরে দেখো দ্বিতীয়টা কি বলেছে, দ্য পোয়েট হ্যাড টু মেক এ প্রমিস, কবিকে একটা প্রতিজ্ঞা করতে হয়েছিল, তার ফলটা কি হয়েছিল, তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তাই তিনি কি হয়েছিল, তাই তিনি ওই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, না হলে তাকে কি বলা হয়েছিল, বলছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এক্ষুনি প্রতিজ্ঞা করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এখনই মারা যাবে, তাহলে সে তাকে একটা প্রতিজ্ঞা করতে হয়েছিল, তাই তিনি সেই ওই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, না প্রতিজ্ঞা করলে তিনি কি করতেন, তিনি আর বেরোতে পারতেন না, ওখানে তাকে মারা যেতে হতো। তাহলে কি হবে এর উত্তরটা, ফার্স্ট হি ওয়াজ অ্যাবেল টু কাম আউট অফ দ্য ওকুড, তিনি সক্ষম হয়েছিলেন ওই ওকুড থেকে, ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসতে। এবার দেখো সেকশন বিতে গ্রামারের অংশটা নিয়ে আলোচনা করব। দেখো কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করতে সঠিক উত্তরটা বেছে নাও। এটা বলেছে 4-এর অ্যাজ অফ নাও 3 women trainees dash undergo have undergone are undergoing the second phase of their training, বলছে এখন 3 women trainees, 3জন মহিলা ট্রেনি আন্ডারগো, হ্যাভ আন্ডারগন আর আন্ডারগোয়িং, যেহেতু কাজটা এখন চলছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আন্ডারগোয়িং দ্য সেকেন্ড ফেজ অফ দেয়ার ট্রেনিং, তাদের ট্রেনিংয়ের দ্বিতীয় পর্যায়ে তারা চলছে। হোয়েন যখন দে কমপ্লিট উইল কমপ্লিট অর কমপ্লিটেড দেয়ার ট্রেনিং, যখন তারা তাদের ট্রেনিং সম্পূর্ণ করবে, যেহেতু ভবিষ্যৎকাল করবে তাই উইল কমপ্লিট, তাহলে প্রথমেরটা হলো আর আন্ডারগোয়িং, তারপরটা হবে উইল কমপ্লিট দেয়ার ট্রেনিং, তাদের ট্রেনিং যখন কমপ্লিট করবে, দ্য পাসিং আউট প্যারেড, তখন পাসিং আউট প্যারেড হ্যাজ হেল্ড উইল বি হেল্ড অর উইল হেল্ড অন ডিসেম্বর 19 তারিখে তাদের এই পাসিং প্যারেড অনুষ্ঠিত হবে। তাহলে কি হবে, এটাও তাহলে ভবিষ্যৎ মানে ফিউচার টেন্স, তাই এটা কি হয়ে যাবে, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে। এবার 5-এর দাগেরটা দেখো কি বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা আছে সেভাবে করো। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, যথাযথ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড, গল্পটা শুরু হচ্ছে একটা সময় যখন, হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড, ফ্রান্স বিভক্ত ছিল, ড্যাশ প্রভিন্সেস অর ডিউকডমস, তাহলে ডিভাইডেডের পর সবসময় কি বসবে, ইনটু, when France was divided into, তাহলে এখানটা হবে into provinces or dukedom. In one such province there was dash
ইউজারপার এই যে ইউ উচ্চারণ হয়েছে, তাই এখানে ইউটা ভাওয়েল হলেও ইউ উচ্চারণ থাকলে তোমরা জানো যদি ভাওয়েলও হয় তাহলে কি হবে, এ বসবে। এ ইউজারপার হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার ড্যাশ লফুল ডিউক, দ্য লফুল ডিউক। প্রথমেরটা হবে ইনটু এ এবং তারপরটা হবে দা। এটা বলে রাখি তোমাদেরকে, শেক্সপিয়ারের একটি নাটক অ্যাজ ইউ লাইক ইট ক্লাস 11-এর র্যাপিড বই, সেখান থেকে এই অংশটা তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো বিয়ের দাগেরগুলো কি বলেছে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী সেন্টেন্সগুলো রিরাইট করতে হবে। একটা দেখতে পাচ্ছ একটা ন্যারেশন চেঞ্জ বলেছে। দ্য ন্যারেটর সেট গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তাহলে বক্তা বলল গান্ধীজি প্রেয়ার মিটিংয়ে যাবার সময় গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে বক্তা বলল যে, দ্য ন্যারেটর সেট কমা ইনভার্টেড কমা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে উঠিয়ে দ্যাট হবে এবং বাকি যা আছে তাই হবে। এখানে কোনো রকমই প্রোনাউনের চেঞ্জ বা টেন্সের চেঞ্জও কিছু হবে না। তাহলে উত্তরটা কি হবে, দ্য ন্যারেটর সেড দ্যাট গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, এটাই হবে উত্তর। আচ্ছা, তারপরটা দেখো কি বলেছে, উই টকড অফ দেম, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে উইটা কি এখানে সাবজেক্ট, টকটা ভার্ব, অফটা তার সঙ্গে বসে আছে, ভার্বের সঙ্গে প্রিপোজিশন বসে আছে এবং দেমটা হচ্ছে অবজেক্টটা তাহলে সাবজেক্টের জায়গায় যাবে। দেমটা যখন সাবজেক্টের জায়গায় যাবে সেটা কি হয়ে যাবে, দে হলো। এবার টকড যেহেতু ইডি আছে তার মানে বুঝতে পারছো এটা পাস্ট টেন্স, তাহলে দেহের পরে ওয়াজ বা ওয়ারের মধ্যে কাউকে বসাতে হবে। দেহের পরে কি বসে, ওয়ার, তারপর মেন ভার্ব আছে টক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে কি হবে, টকড হবে, যা আছে তাই, অফ প্রিপোজিশন বসে যাবে এবং বাই দিয়ে উই থাকলে কি হয়, আস। তাহলে উত্তরটা দেখো এইভাবে, দেমটা কি হয়েছে, দে এর পরে পাস্ট টেন্সের জন্য ওয়ার বসানো হয়েছে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টকড বসানো হয়েছে, অফ আছে তারপর বসিয়ে দিয়ে বাই দিয়ে আস। তারপরে দেখো তিনেরটা, দেয়ার ইজ নো ব্রাঞ্চ অফ নলেজ টু ডিফিকাল্ট। দেয়ার ইজ নো ব্রাঞ্চ অফ নলেজ মানে কি জ্ঞান, জ্ঞানের কোনো শাখাই টু ডিফিকাল্ট খুব শক্ত নয়। তারপরে সেন্টেন্স বলেছে, নো ব্রাঞ্চ ইজ টু ডিফিকাল্ট টু বি কনকোয়ার্ড বাই পারসিভারেন্স। বলছে নো ব্রাঞ্চ কোনো শাখাই ইজ টু ডিফিকাল্ট মানে কোনো শাখাই এতটাও কঠিন নয়, টু বি কনকোয়ার্ড বাই পারসিভারেন্স মানে কি অধ্যাবসায়, যেটা অধ্যাবসায় দিয়ে কনকোয়ার মানে জয় করা, যেটা অধ্যাবসায় দিয়ে জয় করা যাবে না। তাহলে দুটো সেন্টেন্স কি বললো, যে জ্ঞানের যে কোনো শাখাই খুব বেশি শক্ত নয়, মানে জ্ঞানের যে আমরা যেটা শিখছি তার কোনো শাখাই, কোনো ভাগই, কোনো নলেজই খুব বেশি কঠিন নয়। কেন খুব বেশি কঠিন নয়, বলছে কোনো শাখাই খুব বেশি কঠিন নয় যেটা অধ্যাবসায় দ্বারা জয় করা যাবে না। এটা জয়েন করতে বলেছে দুটো সেন্টেন্স অ্যাডভার্বিয়াল ক্লজে। তাহলে কি হবে, দেয়ার ইজ নো ব্রাঞ্চ অফ নলেজ টু ডিফিকাল্ট অ্যাজ নো ব্রাঞ্চ ইজ টু ডিফিকাল্ট টু বি কনকোয়ার্ড বাই পারসিভারেন্স। এবার দেখো ফ্রেজাল ভার্ব, তাহলে লিস্ট দিয়ে দিয়েছে তলায় এই ফ্রেজাল ভার্বগুলো। প্রথমেরটা দেখো, দ্য রিসেন্ট ওয়েভ অফ টেরোরিজম হ্যাজ প্রিভেন্টেড এনি পসিবিলিটি অফ পিস টকস বিটুইন দ্য টু কান্ট্রিজ। প্রিভেন্টেড মানে হচ্ছে কথাবার্তা এখানে রোধ করা, মানে বন্ধ হয়ে যাওয়া, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া। তাহলে এখানে প্রিভেন্টেড কি হবে, রুল আউট। যেহেতু প্রিভেন্টেড আছে তার মানে হ্যাজ প্রিভেন্টেড আছে, তাই পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাই হবে রুলড, RULED, রুলড আউট। তারপর এভরি হকার প্রেইজেস হিজ ওন গুডস। প্রেইজ মানে এখানে প্রশংসা করা, তাহলে প্রত্যেক হকারই তার নিজের জিনিসকে ভালো বলে। প্রেইজেস প্রশংসা করা, ক্রাই আপ মানে প্রশংসা করা, যেহেতু প্রেইজেস আছে তাই এটা হবে ক্রাইজ আপ। তারপরটা দেখো, দ্য ওয়ার্ল্ড কোলাপস ডিউরিং রেন। কোলাপস মানে ধসে যাওয়া, কোলাপস, তাহলে কোলাপসের জন্য কি হবে, ফল ইন। আচ্ছা দেখো ফল ইন, কিন্তু এটা হবে ফেল ইন। দেখো প্রিভেন্টেডটা কি হবে তাহলে, রুলড আউট। প্রেইজেস হবে ক্রাইজ আপ, ক্রাই আছে CRY,
ওয়াইটা যখন ওঠানো হবে মানে ইয়েস যোগ করার সময় ওয়াইটা উঠে আই হবে এবং তারপরেই তার সঙ্গে ইয়েস যোগ করা যাবে, ক্রাইজ আপ। এবং কোলাপসড যেহেতু পাস্ট টেন্সে আছে, আমাকে ফল ইনেরও পাস্ট টেন্স করতে হবে। ফলের পাস্ট টেন্স কি? ফেল, ফেল ইন। উত্তরটা হবে ফেল ইন। আজ এ পর্যন্তই আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে। পরের দিন আবার পরের মডেল কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব।